এসএসসি 2728 কেমন আছো তোমরা? বাস্তব সংখ্যার সিকিউ সলভ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে টপ 5 সিকিউ নিয়ে আলোচনা করব। যে 5টা সিকিউ তোমরা প্র্যাকটিস করলে তোমাদের যদি পরীক্ষায় আসে, টেস্ট অথবা এসএসসি পরীক্ষায় যদি আসে, যেভাবে প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে যদি এই 5টা তোমার খুব ভালো মতো আয়ত্তে থাকে বা প্র্যাকটিসে থাকে। চলো আমরা কথা না বাড়িয়ে টপিকে চলে যাই। তো আজকে আমাদের প্রথম সৃজনশীলটা আমরা সাজিয়েছি তোমাদের বইয়ের পাঠ্য বই যে সৃজনশীলটা রয়েছে সেটার মাধ্যমে। চলো দেখি আমাদের সিকিউতে কি বলা আছে। তো এখানে বলা আছে যে √5 ও 4 দুটি বাস্তব সংখ্যা। এখানে √5 এবং 4 দুইটা বাস্তব সংখ্যা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলা আছে যে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তো √5 এবং 4 থেকে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ আমাদের দেখাতে বলছে। তো আমরা জানি মূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে? তো √5 কে যদি আমরা এখানে দেখাই এইভাবে, √5 কে কি p/q আকারে প্রকাশ করা যায় কিনা সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করি, দেখি বা আবৃত হয় কিনা। দেখো, √5 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত, যে 2 পয়েন্ট এমন আসে। আমাদের আসে হচ্ছে 2.2360 ... মানে অসীম পর্যন্ত একটি অনাবৃত ভগ্নাংশ আসে। আর 4 হচ্ছে আমাদের তোমার কি, এটা একটা স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, যেটা কি আমাদের মূলদ সংখ্যার পর্যায়ে পড়ে। আর এটা যেহেতু আমাদের অনাবৃত সংখ্যা হলো বা আবৃত হলো না বা p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে কি √5 কি একটা অমূলদ সংখ্যা। তাহলে এটা আমরা সাজিয়ে কিভাবে লিখতে পারি, সুন্দর করে গুছিয়ে দেখো। তো আমরা লিখতে পারি এখানে ক নাম্বার দিয়ে যে এখানে এখানে √5 পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে যেহেতু অ্যাড করতে পারো, যেহেতু √5 পূর্ণবর্গ সংখ্যা নয়, অন্যদিকে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা নয় হবে। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? তাহলে অতএব √5 হচ্ছে অমূলদ সংখ্যা এবং 4 ইকুয়াল টু মূলদ সংখ্যা। জাস্ট এভাবে লিখে দিলেই হবে। ঠিক আছে? তো ক নাম্বারটা তোমরা যদি এভাবে লিখে দাও আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখন দেখো, আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে কি বলা আছে এখানে, যে √5 ও 4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা নির্ণয় করো। মানে √5 এবং √4 এর মাঝামাঝি, মানে √5 এর থেকে যাতে তোমার কি হয়, বড় হয়, এবং √5 এর থেকে বড় হয় এবং 4 এর থেকে যাতে ছোট হয়, এমন কি করতে হবে আমাদের, সংখ্যা লিখতে হবে, মানে দুটি অমূলদ সংখ্যা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো তো। তো এটা আমরা শুরুতে লিখতে পারি যে খ নাম্বার দিয়ে, যে এখানে √5 আমাদের কত বের হয়েছিল, এখানে বের হয়েছিল হলো আমাদের 2.2360 ... এমন বের হয়েছিল। ঠিক আছে? আর 4 আমরা দশমিক ভগ্নাংশে এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে? এভাবে রাখতে পারি। তো এর মধ্যে আমরা কি করব, দুটি অমূলদ সংখ্যা বের করব। তো আমরা এখানে প্রথমটা যদি লিখি, প্রথমটাকে আমরা এ ধরতে পারি। ঠিক আছে? প্রথমটাকে কি ধরতে পারি, এ ধরতে পারি।
তো এ ধরে আমরা এমন একটা অমূলক সংখ্যা এখানে লিখবো যাতে 5 থেকে রুট 5 এর থেকে ছোট হয় এবং 4 থেকে কি রুট 5 এর থেকে বড় হয় এবং রুট শুধু 4 এর থেকে ছোট হয় এমন আমরা অমূলক সংখ্যা লিখতে পারি। দেখো কি লিখতে পারি এখানে 2.50500 আমরা অনাবৃত রাখবো এখানে 501 ডট 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 ধরো এমন একটা সংখ্যা। এটা কিন্তু আমাদের রুট 5 এর থেকে কি বড় এবং এখন আমরা আবার কি 4 এর থেকে কিন্তু ছোট। তো এখানে আমরা বি ধরতে পারি যে বি এখানে লিখতে পারি কি 3.30303301 ডট ডট ডট। তো এটাও দেখো আমাদের রুট 5 এর থেকে বড় এবং 4 এর থেকে কি ছোট একটি অমূলক সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো যে স্পষ্টত এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং এবং রুট 5 এর চেয়ে কি বড় এবং 4 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি অতএব নির্ণীয় লিখতে পারি আমরা এ ও বি নির্ণীয় অমূলক সংখ্যা। তো জাস্ট এভাবে লিখে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে শর্টকাটে, তো বেশি লেখালেখির দরকার নেই এখানে। ঠিক আছে, তো এভাবে লিখলে আমাদের খ নাম্বার অ্যান্সার হয়ে যাবে। তো চলো দেখি আমাদের গ নাম্বারে কি বলা আছে। গ নাম্বারে কি বলা আছে দেখো তো। গ নাম্বারে আমাদের বলা আছে যে প্রমাণ করো যে রুট 5 একটি অমূলক সংখ্যা, মানে রুট 5 যে একটি অমূলক সংখ্যা এটা কি করতে বলছে আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। ঠিক আছে, আমরা জানি যে রুট 5 একটি অমূলক সংখ্যা, কিন্তু এটা কিভাবে হলো সেটাই আমরা কি করব প্রমাণ করব। তো দেখো এখানে আমরা যদি লিখি গ নং, প্রথমে কি চেয়েছে যে প্রদত্ত সংখ্যা কত আমাদের এখানে রুট 5। তো এখানে আমরা লিখতে পারি রুট 5 ধরি আমরা রুট 5 কে প্রমাণ করার জন্য মূলক সংখ্যা ধরে নিব। ঠিক আছে, ধরে রুট 5 একটি মূলদ সংখ্যা তো মূলদ সংখ্যা বলতে আমরা জানি যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো অবশ্যই রুট 5 যদি মূলদ সংখ্যা হয় এটাকেও কিন্তু পি বাই কিউ দ্বারা কিউ আকারে প্রকাশ করা যাবে। তো আমরা এখানে লিখতে পারি কি এখানে রুট 5 ইকুয়াল টু পি বাই কিউ। ঠিক আছে, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো এখানে আমরা বা দিয়ে কি লিখতে পারি যে রুট 5 উভয় পক্ষকে কি করে দিতে পারি আমরা উভয় পক্ষকে আমরা এখানে বর্গ করে দিতে পারি। আর এখানে সাইড নোট দিয়ে দেবো তোমরা যে বর্গ করে। ঠিক আছে, তো আমরা যদি বর্গ করি এখানে কি পাই দেখো তো। তো আমরা জানি রুট স্কয়ার কাটাকাটি যায়, এখানে 5 থাকতেছে আর এখানে থাকতেছে পি স্কয়ার বাই কিউ স্কয়ার। ঠিক আছে, তো এখন যে কাজটা করব আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। তো উভয় পক্ষকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে কি পাই আমরা দেখো তো 5q ইনটু পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু কিউ। তো এই কিউ দ্বারা যদি কিউ স্কয়ার কে কাটি আমরা এখানে কিউ পাই। তো আমরা গুণ করে কি পেলাম, যেখানে সাইড নোট দিতে পারো কিউ দ্বারা গুণ, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। ঠিক আছে, তো এখানে থাকতেছে আমাদের 5q এখানে পি স্কয়ার বাই কিউ। দেখো এখন কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে। এখানে দেখো 5q, ঠিক আছে 5q আমাদের কি একটা
পূর্ণ সংখ্যা, আর পি স্কয়ার বাই কিউ কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এরা কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর কি সহমৌলিক, যেখানে কিউর মান একের থেকে বড়। তো সেহেতু আমরা কি লিখতে পারি এখানে, যে বা 5q ইকুয়াল টু 5q ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার নট 5q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ স্কয়ার। ঠিক আছে, তো অর্থাৎ তাহলে কি লিখতে পারি আমরা, যে অতএব √5 নট ইকুয়াল টু পি বাই কিউ। তার মানে কি এই √5 কে পি বাই কিউ আকারে কিন্তু আমাদের প্রকাশ করা যায় না, যেহেতু আমরা এখানে প্রথমে ধরে নিয়েছিলাম প্রকাশ করা কিন্তু যায় না। তাহলে আমরা লিখতে পারি কি, যে অতএব √5 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যেহেতু আমাদের প্রমাণ চেয়েছে, আমরা এখানে লিখে দিব প্রমাণিত। প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত লিখে দিব এখানে। দেখো, এটাই ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো যারা যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসগুলোতে আবার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এ পর্যায়ে দেখো আমরা 2 নাম্বার সৃজনশীলটা দেখব। আর 2 নাম্বার সৃজনশীলে কি বলা আছে চলো দেখি আমরা। তো 2 নাম্বার সৃজনশীলে দেওয়া আছে যে 29 একটি সংখ্যা, মানে নরমালি একটা সংখ্যা। তো এর মধ্যে থেকে ক নাম্বার প্রশ্নে কি বলা আছে, যে সংখ্যাটি মৌলিক না যৌগিক সংখ্যা। মানে 29 যে সংখ্যাটা, এটা কি মৌলিক নাকি যৌগিক, আমরা এটাকে প্রমাণ করব। তো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা মানে তোমার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেটা কি মৌলিক সংখ্যা। তো 29 এই সংখ্যাটা কিন্তু, এই সংখ্যাকে কিন্তু এক এবং ওই 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, বা কোনো গুণনীয়ক নেই। তো সেই দিক চিন্তা করলে কিন্তু আমাদের 29 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো এটা আমরা কিভাবে লিখতে পারি গুছিয়ে দেখো তো। ক নাম্বার দিয়ে লিখবো আমরা, যে এখানে 29 কে 1 এবং এখানে এখানে 1 এবং 29 কে 1 এবং 29 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ভাগ করা যায় না, করা যায় না। অতএব 29 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, ঠিক আছে, 29 একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তো চলো দেখি আমাদের খ নাম্বারে কি বলা আছে। তো খ নাম্বারে বলা আছে যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো, মানে 29 এর বর্গমূল বের করতে বলছে আমাদের। সংখ্যাটির বর্গমূল বের করো এবং আসন্ন বর্গমূল বের করো এবং তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। সরি, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তার মানে কি, এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। এখানে তোমার 29 এর বর্গমূল বের করতে বলছে এবং এই বর্গমূল বের করার পর 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের কি বের করতে বলছে? আসন্ন মান বের করতে বলছে। ঠিক আছে, তো প্রথমে যেহেতু দেখো আমাদের 29 এর যদি আমরা বর্গমূল বের করতে চাই তাহলে কিন্তু অনেক বের করতে পারবো, অনেক, মানে অসীম পর্যন্ত চলতে থাকবে। যেহেতু আমাদের একটা ক্লু দিয়ে দিয়েছে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত, তার মানে কি আমরা 2 দশমিক, যেহেতু আমাদের আসন্ন মান বের করতে বলছে, তাহলে আমরা কি 3 দশমিক স্থান পর্যন্ত বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে, মানে বেশি পর্যন্ত করা লাগবে না, যেহেতু আমাদের কম চেয়েছে এখানে। তো চলো প্রথমে আমরা 29 এর বর্গমূল বের করি। তো তুমি যদি চালাক হয়ে থাকো, 29 এর বর্গমূলটা তুমি ক্যালকুলেটর দিয়ে আগে এক সাইডে বের করে রাখবে, তাহলে কি তোমার ম্যাথটা করতে কি সুবিধা হবে। তো 29 এর যদি আমরা বর্গমূল বের করি, জাস্ট 3 দশমিক স্থান পর্যন্ত আমরা বের করবো এটা। ঠিক আছে,
তো 29-এর বর্গমূল কত হবে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত? 29 আমাদের এখানে আসে হচ্ছে যে 5.38 5.3851। ঠিক আছে, তাহলে আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত লিখবো 5.38385 ডট ডট ডট। এখানে কিন্তু অনেক আসে, যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত লাগবে এখানে। তো এখানে দেখো আমরা প্রথমে কি করে নিব, এখানে 29-এর বর্গমূল বের করব। এটা আমাদের কি নাম্বার, কত নাম্বার, খ নাম্বার। তো 29-এর যদি আমরা বর্গমূল বের করতে চাই, দেখো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, সেহেতু আমরা 3 জোড়া এখানে জিরো নিয়ে নিব। ঠিক আছে, এই এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া, এ এক জোড়া। তো দেখো আমরা যেহেতু এখানে বের করে রাখছি, তো আমাদের এখানে বেশি বেশি কোনো চিন্তা করতে হবে না বা ক্যালকুলেশন করার দরকার নেই। তো দেখো এখানে 5 নিব আমরা প্রথমে, এখানে যেটা নিব ঠিক এখানে ঠিক সেমটাই নিব, দশমিক। তো 5 5-এ কত, 5 5-এ হচ্ছে 25। তো এখানে থাকতেছে কত, 4 থাকতেছে বিয়োগ করলে। 29 থেকে যদি আমরা 25 বিয়োগ করি 4 থাকে। ঠিক আছে, তো এখানে যেটা লিখছি এটা ডাবল কি করব আমরা এখানে লিখব, কত হয় 10। তো আমরা এখান থেকে পরের জোড়া জিরো নামিয়ে নিয়ে আসবো। তো এখন যে কাজটা করব, এই 10-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে গুণ করলে এটার থেকে ছোট বা সমান হয়, বেশি হওয়া যাবে না। যেহেতু আমরা বের করে রাখছি 3, তাহলে কি যাবে, 3 দ্বারা যাবে। তো এখানে 3 নিব আমরা, এখানেও 3 নিয়ে নিব। ঠিক আছে, তো দেখো, তো এখন আমরা এটাকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 103-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত আসে এখানে, 103 ইন্টু 3, আমাদের আসে হচ্ছে 309। কত আসে, 309 আসে। তো 400 থেকে যদি আমরা 309 বিয়োগ করি তাহলে কত হয়, বিয়োগ 400 হয় হচ্ছে আমাদের 91 হয় এখানে। ঠিক আছে, তো পরের দুইটা জিরো আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো। তো এখানে আমরা এই 53 ডাবল এখানে লিখবো। 53 ডাবল কত হয় দেখো তো, ইন্টু 2, 106 হয়, 106, 106। তো এখানে আমাদের পরবর্তী অঙ্কটা কত আছে, 8 দেওয়া আছে। তো আমরা এখানে 8 বসাতে পারি। তো 8 বসাবো, এখানে যেটা বসাবো এখানে ঠিক সেমটা বসাবো। ঠিক আছে, তো এটা দ্বারা যদি এটাকে গুণ করি আমরা, 106-কে যদি 106 8-কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত আসে, 8544। 8544। তো এটা যদি আমরা আবার বিয়োগ করি তাহলে কত হয়, যে 9100 মাইনাস 8544 কত আসে আমাদের, 556। ঠিক আছে, তো এখন আমরা কি করব, পরের জোড়া দুটা নামিয়ে নিয়ে আসবো এখানে, আর এখানে এটা ডাবল করে দিব। এখানে কত হয়, 538। যদি আমরা দশমিক তুলে দিই এখানে কত দেখা যাচ্ছে, 538। এটা ডাবল যদি করি আমরা তাহলে কত হয়, এটা ডাবল করলে হয় হচ্ছে আমাদের 1076। 1076। তো এখন আমরা কতটা দিতে পারি এখানে, দেখো আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 5 দ্বারা যদি দেই আমরা তাহলে দেখো কত হয়, যদি আমরা গুণ করি, কত গুণ করব, 10,765 ইন্টু 5 কত হয় আমাদের, 53,825। 53,825, 53,825। তো এটা যদি আমরা বিয়োগ করি কত হয়, এটা যদি আমরা বিয়োগ করি যে 55,600। তো আমাদের এখানে থাকতেছে 1,775। 1,775। তো দেখো আমাদের যেহেতু বেশি লাগবে না, 3 দশমিক স্থান পর্যন্ত নিলেই হবে। যেহেতু আমরা এখানে কি করব, আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, আমরা কিন্তু এখানে এটা লিখে জাস্ট ডট ডট দিয়ে দিলেই হবে। ঠিক আছে, আর পরবর্তী আমরা এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে, পরবর্তী তার দেখানোর দরকার নেই। তো আমরা এখানে লিখবো কি যে অতএব 29 এর
বর্গমূল। 29 এর আমরা যদি একটু ফ্রেশ জায়গায় লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, যে এখানে অতএব লিখতে পারি কি 29 এর 29 এর বর্গমূল, 29 এর বর্গমূল কত বের হলো আমাদের, যে 5 পয়েন্ট ইকুয়াল টু 5.385 ডট 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 ডট। ঠিক আছে, এটা আরো কিন্তু যাবে। তো এটার আমরা এখন আসন্ন মান দেখবো, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবং লিখতে পারি 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন আসন্ন মান লিখতে পারি কত আমরা, 5.39। যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে, তো 3 দশমিক স্থানে দেখা যাচ্ছে আমাদের এখানে 5। তো আমরা জানি 5 বা 5 এর অধিক যদি অঙ্ক থাকে তাহলে কি করতে হয়, পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করে দিতে হয়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত কি আসন্ন মান। তো এখানে ডট ডট দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নাম্বারের অ্যান্সার। তো তোমরা যদি এই ম্যাথটা বুঝে না থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো পরবর্তী ভিডিওগুলোতে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখি আমাদের গ নাম্বারে কি বলা আছে। তো ক নাম্বারে কি বলা আছে চলো দেখি আমরা। তো ক নাম্বারে বলা আছে, প্রমাণ করো উদ্দীপকের সংখ্যাটির বর্গমূল একটি অমূলক সংখ্যা। ঠিক আছে, উদ্দীপকের যে সংখ্যাটি আমাদের বের হলো, 29-এর যে বর্গমূলটা বের হলো, এইটার বর্গমূল কি একটি অমূলক সংখ্যা প্রমাণ করতে বলছে। তো এটা তুমি যদি মেধাবী হয়ে থাকো তাহলে কিন্তু আমরা যে 1 নাম্বার সৃজনশীলের যে গ নাম্বারটা পড়ালাম, তো রোড 5 একটি অমূলক সংখ্যা, তো এই নিয়ম ধরে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তো এটা আমার আর করে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমাদের এটা কি থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা নিজেরা করবে, নিজেরা প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে, তো যেটা যেটা মানে সলভ করা প্রয়োজন মনে করি আমি সেটাই সলভ করে দিব, আর বাকিটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা করবে এটা। ঠিক আছে, তোমরা একটু নিজেরা করে নিবে। চলো দেখি পরবর্তী সৃজনশীল মানে সৃজনশীল 3-এ কি বলা আছে। দেখো, খুব সিম্পল একটি ম্যাথ দেওয়া আছে এখানে, যে 1.04 পৌনপুনিক 5.3 পৌনপুনিক ও 8.04 পৌনপুনিক তিনটি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তিনটি কি আবৃত দশমিক ভগ্নাংশ। তো এই উদ্দীপক থেকে আমাদের ক নম্বর প্রশ্নে কি বলা আছে, যে প্রথম দুটি সংখ্যার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। মানে প্রথম দুটি সংখ্যার কি করতে হবে, আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে, তো সবচেয়ে বেশি যে অনাবৃত অঙ্ক সেটা আমাদের খেয়াল করতে হবে, এবং আবৃত অঙ্কগুলো লসাগু বের করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের সাজাতে হবে। চলো আমরা ক নাম্বার দিয়ে প্রথম দুটি সংখ্যা লিখে নিই আগে, কি বলা আছে এখানে। ক নাম্বার দিয়ে আমরা লিখবো যে প্রথম অঙ্কটি আছে 1.4 পৌনপুনিক 0.4 পৌনপুনিক ও দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 5.3 পৌনপুনিক 2.02 পৌনপুনিক। ঠিক আছে, এই দুটাকে কি করবো আমরা এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কত, 1, মানে একটাই অনাবৃত আছে। তো এটা কি আমাদের বেশি সংখ্যক ধরে নিতে হবে। এখানে এখানে অনাবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা কত আছে, 1, এবং আবৃত আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক সংখ্যা হবে
এক 1 ও 3 এর লসাগু। লসাগু। তো আমরা যদি 1 এবং 3 লসাগু করি তাহলে কিন্তু আমাদের এখানে কত আসে? 3 কিন্তু আসে। ঠিক আছে? তার মানে কি আমাদের অনাবৃত রাখতে হবে একটি এবং আবৃত রাখতে হবে কয়টি? তিনটি। তো আমরা যদি এখানে সদৃশ করি এখন যে 4.04 পৌনপুনিক ইকুয়াল টু 5.3 পৌনপুনিক 02 পৌনপুনিক। তো দেখো এখানে 1.0 আবৃত অঙ্ক আমরা একটা রাখলাম। তো এখানে 5.3 আমরা একটা আবৃত অঙ্ক রাখলাম একটা। ঠিক আছে? এখন আবৃত রাখবো তিনটা 4 4 4। এখানে পৌনপুনিক, এখানে পৌনপুনিক। তো এখানেও কি রাখবো? আবৃত আমরা তিনটা রাখবো 0 টু 0। সরি, এখানে আমরা 0 টু 0 এভাবে রেখে দিব। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ রূপ। ঠিক আছে? তো তারপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। তো পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা আছে যে সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো। সংখ্যা তিনটি কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা যদি সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে চাই, দেখো আমাদের কিন্তু অবশ্যই সদৃশ করে নিতে হবে। সদৃশ করার জন্য এখানে কিন্তু আমরা ক নাম্বারে কিন্তু দুইটার অলরেডি সদৃশ করে রেখেছি। তো পরবর্তীতে আমাদের একটি অনাবৃত রয়েছে এখানে। তো আমাদের লসাগু সেই ক্ষেত্রে এই 3 হতো, মানে ঠিক সেম ভাবেই হতো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি যে খ নাম্বার দিয়ে লিখতে পারি যে ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাই আমরা? ক হতে পাই যে 1.04 পৌনপুনিক। এটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কত হয়েছিল? 1.0444 পৌনপুনিক পৌনপুনিক এবং 5.3 পৌনপুনিক 02 পৌনপুনিক। এটার আবৃত হয়েছিল কত? সদৃশ 5.3020 পৌনপুনিক। ঠিক আছে? এমন হয়েছিল। তো এটা আমরা ক নাম্বারে পেয়েছি। তো খ নাম্বার তারপরের যে অনাবৃতটা ওটা আমরা প্রকাশ করে নিব। পরেরটা যদি আমরা প্রকাশ করি তাহলে কত হয়? 8.04 পৌনপুনিক। তো এখানে আমাদের কি থাকতে পারে? 8.0444। ঠিক আছে? এগুলো কিন্তু আমরা পাই। তো এখানে কিন্তু আমরা একবারই করে দিতে পারি। তো এখানে আমরা যোগ করে দেব। আর এখানে অতিরিক্ত কি রাখবো? এখানে অতিরিক্ত আমাদের দুইটা অঙ্ক বাড়তি রাখতে হবে যাতে আমাদের করতে সুবিধা হয়। তো এখানে রাখতে পারি আমরা 4 এখানে রাখতে পারি কত? 0 এখানে রাখবো আমরা হচ্ছে 30। আর এখানে হচ্ছে রাখবো আমরা কত? 4। ঠিক আছে? যেহেতু এগুলো আবৃত অঙ্ক। তো আমরা যদি যোগ করি এখানে কত হয়? 8। আর এখানে যদি যোগ করি তাহলে কত হয়? 8 আর হচ্ছে 11 এর 1 হাতে থাকে কত? 1। তো এই 1 যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হয়? 9। টোটালে 9 হয়। তো এখানে যদি যোগ করি 4 আর 2 6, 6 আর 4 কত? 10, 10 এর 0 হাতে থাকে 1। তো এখানেও ঠিক সেম। কত হয়? 4 আর এই 4 যোগ করলে হয় 8 আর 1 9। ঠিক আছে? হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে আমাদের হাতে কোনো থাকে না। তারপর কত থাকতেছে এখানে? 3 পয়েন্ট। এখানে যদি যোগ করে দিই আমাদের কত থাকে? যে 8 5 আর 8 যদি যোগ করি তাহলে কত হয় আমাদের? 13 13 আর 1 কত? 14। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যোগফল। তো আমরা এখানে লিখে দিতে পারি। আর এখানে আমরা পৌনপুনিক দিয়ে দিব। এটা পৌনপুনিক, এখানে পৌনপুনিক। অতএব নির্ণীয় যোগফল দেখো। নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল কত?
14.39 পৌনপুনিক 09 পৌনপুনিক। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত খ নাম্বারের অ্যান্সার। তো চলো দেখি আমাদের গ নাম্বারে কি বলা আছে। তো আমাদের ঘ নাম্বারে বলা আছে হচ্ছে যে 5.13 পৌনপুনিক টু 02 পৌনপুনিক এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো। তো দেখো আমরা কিন্তু কত আমরা কততে করলাম এটা যে আসন্ন মান। হ্যাঁ, আমরা কিন্তু 2 এর খ নাম্বারে কিন্তু এটা করে এসেছি যে 29-এর বর্গমূল বের করেছি আমরা, আর কত কি করেছি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করেছি। তো এটা কিন্তু সেটারই বিপরীতটা না, ওরকমই, যেটা কি করবে তুমি এটার বর্গমূল নির্ণয় করবে 4 দশমিক স্থান পর্যন্ত এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখবে। ঠিক আছে, তো এখানে তুমি জাস্ট পৌনপুনিকটা তুলে দিবে, পৌনপুনিক তুলে আরো কয়েকটা বাড়িয়ে আবৃত কয়েকটা বাড়িয়ে তুমি এখানে কি করবে বর্গমূল নির্ণয় করবে। ঠিক আছে, বর্গমূল নির্ণয় করে আসন্ন মান লিখে দিবে। ঠিক আছে, তো এটা তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, নিজেরা করে নিবে এটা। ঠিক আছে, তো চলো দেখি আমাদের পরবর্তী সৃজনশীলটি কি বলা আছে। তো পরবর্তী সৃজনশীলটিতে আমাদের যেটা বলা আছে যে 0.3 পৌনপুনিক, 0.6 পৌনপুনিক এবং 0.2 পৌনপুনিক 5 পৌনপুনিক তিনটি দশমিক ভগ্নাংশ, মানে 3টা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো এই উদ্দীপক থেকে ক নাম্বার প্রশ্নে কি বলা আছে যে প্রথম ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, মানে প্রথম ভগ্নাংশ যেটা দেওয়া আছে এটাকে কি করতে হবে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা ক নাম্বার দিয়ে লিখতে পারি যে প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু কত, এখানে দেখো তো প্রথম ভগ্নাংশ হচ্ছে আমাদের 0.3 পৌনপুনিক, 0.3 পৌনপুনিক। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলে কি হয় দেখো তো, যে একটা পৌনপুনিকের জন্য একটা 9, ঠিক আছে, এবং এখানে থাকতেছে কি শুধু 3। তো এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 1/3। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারে কাঙ্ক্ষিত ফলাফল, সাধারণ ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে, তো চলো দেখি আমাদের 3 নম্বরে কি বলা আছে, খ নম্বরে কি বলা আছে যে ভগ্নাংশ তিনটির গুণফল নির্ণয় করো। ভগ্নাংশ তিনটি কি করতে হবে, গুণফল নির্ণয় করতে হবে। চলো আমরা ভগ্নাংশ তিনটির গুণফল নির্ণয় করি। তো গুণফল নির্ণয় করতে হলে অবশ্যই কিন্তু এটা কি করতে হবে, প্রত্যেকটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, তারপরে কিন্তু আমাদের গুণফল আসবে। তো আমরা এখানে খ নাম্বার দিয়ে লিখতে পারি ক হতে পাই, যেহেতু ক নাম্বারে আমরা একটা বের করেছি অলরেডি সাধারণ ভগ্নাংশ, ক হতে কি পাই আমরা, ক হতে পাই প্রথম ভগ্নাংশ ইকুয়াল টু কত পেয়েছি আমরা 1/3। এটা আমরা অলরেডি ক নাম্বারে করে ফেলছি। তো দেখো এখন আমাদের পরের ভগ্নাংশ কত আছে, যে দ্বিতীয় ভগ্নাংশটি কত আছে এখানে, দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে আমাদের 0.6। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 0.6 পৌনপুনিক। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, একটা পৌনপুনিকের জন্য একটা 9 আর পরে 6। তো এটা আমরা 3 দিয়ে কাটতে পারি, 2 3 6 আর এখানে কত 3 3 9। তো এখানে আমাদের সাধারণ ভগ্নাংশ আসলে হচ্ছে 2/3। ঠিক আছে, তো তৃতীয় ভগ্নাংশ কি আছে দেখো তো, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে তৃতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের 0.2 পৌনপুনিক 5 পৌনপুনিক। তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হয়, দুইটা পৌনপুনিকের জন্য দুইটা 9 আর উপরে থাকতেছে কত 25। তো এটাকে আর আমাদের কি করা যায় না, লঘিষ্ঠ করা যায় না, এটাকে আমরা এভাবে রেখে দেবো। তো এখন জাস্ট আমরা কি করে দেবো, গুণ করে দেবো। অতএব আমরা লিখতে পারি এখানে যে 0.3 পৌনপুনিক ইন্টু 0.6 পৌনপুনিক ইন্টু 0.2 পৌনপুনিক 5 পৌনপুনিক। তো এখানে আমরা প্রথমে কি পেয়েছি 1/3 ইন্টু তারপরে 2/3 তারপর 25/5
99, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এটা ক্যালকুলেশন করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখো তো, উপরে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 50, তো নিচে 3 3 9, 9 দিয়ে যদি আমরা 99 কে গুণ করি তাহলে কত হয়, 9 দিয়ে 99 কে যদি গুণ করি 99 ইন্টু 9, তাহলে আসা হচ্ছে আমাদের 891, 891। তো এটাকে তুমি এভাবে রেখে দিলেও পারো, বা যদি তুমি দশমিক ভগ্নাংশ প্রকাশ করে দিতে চাও সেটাও করতে পারো। তো আমার মতো এভাবে রেখে দিলে হবে। তো এটাকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল হিসেবে ধরে নিব অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তারপর দেখো গ নাম্বারে কি বলা আছে। তো গ নাম্বারে বলা আছে যে তৃতীয় ভগ্নাংশটিকে 0.5 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। যে তৃতীয় যে ভগ্নাংশটি আছে আমাদের কি করতে হবে, সেটাকে এক্সট্রা একটা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছে, ভগ্নাংশ দিয়ে দিয়েছে, যে 0.5 পৌনঃপুনিক দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশটি আমরা কিন্তু এখানে পেয়েছি কত, 25/99। তো এটা আমরা খ হতে পাই লিখে নিব, ঠিক আছে, খ হতে পাই লিখে তারপরে করব। দেখো আমরা এখানে লিখতে পারি গ নাম্বার দিয়ে যে খ হতে পাই, খ হতে খ হতে পাই তৃতীয় ভগ্নাংশটি, তৃতীয় ভগ্নাংশটি তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে 25/99, ঠিক আছে। এটা কিন্তু আমরা পেয়েছি সাধারণ ভগ্নাংশ হিসাবে ক্যালকুলেশন করে। তারপর আমাদের কি দেওয়া আছে এখানে, যে দেওয়া আছে কত 0.5 পৌনঃপুনিক। তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কত হয়, 9/5/9। তো এটা দ্বারা কি করতে হবে, আমাদের এটাকে এখন ভাগ করতে হবে। তো আমরা যদি এখানে ভাগ করি, অতএব 25/99 ভাগ 5/9। তো আমরা জানি দশমিক ভাগ মানে কি, ভগ্নাংশের ভাগ মানে হচ্ছে গুণ করে পরের ভগ্নাংশ কি করে দিতে হবে, উল্টে দিতে হবে, মানে হরকে লবে, লবকে হরে। তো আমরা যদি কাটাকাটি করি, এখানে 5 5 25 এর মধ্যে 5 বার যায়, মানে 5 বার যায়। আর এটার মধ্যে কতবার যায়, 11 বার যায়। তো দেখো 5/11, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভাগফল, ঠিক আছে। যদিও এই অধ্যায় থেকে সিকিউ তেমন আসে না, তো তুমি যদি প্র্যাকটিস করো এসকিউ এমনকি এমসিকিউ তে তোমার কিন্তু কাজে লাগবে, কোনো কিছু কিন্তু বাদ রাখা উচিত নয়, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের 4 নম্বর সৃজনশীলটা শেষ হয়ে গেল। এখন আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে ইউনিক একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটা আমাদের 5 নাম্বার দেওয়া আছে। চলো দেখি আমাদের 5 নাম্বার সিকিউতে কি বলা আছে। দেখো 5 নাম্বার সিকিউতে বলা আছে যে n ইকুয়াল টু 2m মাইনাস 1, যেখানে m বিলংস টু n, মানে কি m এর উপাদানগুলো সব কি হবে, স্বাভাবিক সংখ্যার উপাদান হবে, স্বাভাবিক সংখ্যার উপাদান। তো দেখো ক নাম্বার প্রশ্নে কি বলা আছে, ক নাম্বার জাস্ট সিম্পল একটা প্রশ্ন, মানে সংজ্ঞাকারে চেয়েছে মূলদ সংখ্যা কি। তো মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে আমরা পি বাই কিউ দ্বারা প্রকাশ করতে পারি, পি বাই কিউ দ্বারা প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় বা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে কি মূলদ সংখ্যা। তোমরা এটা একটু গুছিয়ে পড়ে লিখে দিবে, ঠিক আছে, এটা তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তো দেখো খ নাম্বার কি বলছে, যে দেখাও যে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে। মানে n স্কয়ার, মানে এখানে n স্কয়ার সমান সমান কিন্তু আমাদের 2m মাইনাস 1 দেওয়া আছে। তো এটাকে যদি আমরা স্কয়ার করি এবং এর থেকে যদি আমরা 1 কে মাইনাস করি, তাহলে যে ফলাফলটা আসবে সেটা আমাদের কি হবে, 8 দ্বারা বিভাজ্য, মানে কি 8 দ্বারা ভাগ মিলবে। তো চলো এটা আমরা ক্যালকুলেশন করি। তো দেখো আমরা এখানে লিখতে পারি কি, দেখো তো, যে দেওয়া আছে, আমরা খ নাম্বার দিয়ে এখানে লিখতে পারি যে দেওয়া আছে যে n ইকুয়াল টু, এপাশে লিখি যে n ইকুয়াল টু 2m মাইনাস 1, ঠিক আছে, যেখানে যেখানে m বিলংস টু n, মানে m এর উপাদান হবে
কি স্বাভাবিক সংখ্যা বা n এর মান হবে স্বাভাবিক সংখ্যা। তো এখন আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো যেহেতু বলা আছে কত আমাদের, অতএব n স্কয়ার থেকে আমাদের কি করতে বলছে, 1 মাইনাস করতে বলছে। তো ইকুয়াল টু n এর মান কত আছে ওখানে আমাদের, যে 2m মাইনাস 1। তো এটার উপর আমরা কি দিতে পারি, স্কয়ার দিতে পারি, আর হচ্ছে মাইনাস 1। তো দেখো আমাদের এখানে কি হলো, যে 2m মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে আমাদের। তো আমরা এখানে যদি সূত্র লিখি, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তো এখানে থাকতেছে আমাদের 4m স্কয়ার মাইনাস কত, এখানে থাকতেছে হচ্ছে 4m প্লাস 1 মাইনাস 1, এটা কাটা যায়। তো এখানে থাকতেছে হচ্ছে আমাদের 4m স্কয়ার মাইনাস 4m। তো এখান থেকে দেখো আমাদের 4m কিন্তু কমন যায়। তো 4m যদি আমরা কমন নিই, তাহলে এখানে কি থাকতেছে, m মাইনাস 1। এটা কিন্তু আমাদের সর্বশেষ ফলাফল থাকছে, ঠিক আছে। তো দেখো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটাকে কি 8 দ্বারা বিভাজ্য। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো, যে এখানে আমরা লিখতে পারি, এখানে একটু লেখা লিখতে হবে, যে এখানে m এবং m মাইনাস 1 কি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং এদের মধ্যে আহ, যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, ঠিক আছে। জোড় সংখ্যা এটার মানে কি আসলে, তো আমরা যদি m এর মান দেখো, আমরা যদি এখানে একটু দেখাই, তো এখানে যদি আমরা m এর মান ধরো আমরা 5 ধরি, তাহলে m মাইনাস 1 এর মান কত হবে, m মাইনাস 1 মান যদি বসাই 5 মাইনাস 1 ইকুয়াল টু 4। দেখো এখানে আমাদের দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটা জোড় হবে, বা যে কোনো একটা জোড় একটা বেজোড় হবে, এবং এদের গুণফল কত হবে, এদের গুণফল কিন্তু একটা জোড় সংখ্যা হবে, ঠিক আছে। আমি তাহলে এখানে লিখতে পারি যে এখানে এবং এদের গুণফল, কত হবে, জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে, এদের গুণফল কি হবে, জোড় সংখ্যা হবে, ঠিক আছে। তো এখন আমরা কি লিখতে পারি, দেখো তো, এখন আমরা লিখতে পারি, এখানে আমরা যদি একটু দাগ টেনে দিই, দেখো এখানে আমরা লিখতে পারি যে m ইন্টু m মাইনাস 1, যা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি, তুমি এখানে আমি কিন্তু দেখালাম, তখন আমাদের কিন্তু m এর মান যেটাই ধরবো, এবং m মাইনাস ওয়ান এর মান যেটাই হয়, সে এই m এর মান এবং এইটার মান গুণ করলে যেটা হবে, এটা কিন্তু সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু জোড় সংখ্যা হবে, আমরা জানি জোড় সংখ্যা সবসময় কি 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কি হতে পারে, এখানে দেখো তো, তাহলে 4m মানে যেটা 4m ইন্টু m মাইনাস 1, যা যেটা কি আমাদের 8 দ্বারা বিভাজ্য হবে, যা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 8 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। কিভাবে দেখো, আমরা যদি একটু প্রমাণ করি এখানে, যে
4 আমরা যদি এখানে m এর মান যদি আমরা কি ধরি 5 ধরি, এখানে 5 মাইনাস 1, তো এখানে কত হয় দেখো তো, 4 5 20 ইন্টু 4, তো কত হয় দেখো তো, 4 20 80। দেখো তো 80 কে কিন্তু আমাদের 8 দ্বারা কিন্তু ভাগ যায়, তো এটা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয় আমাদের 10, মানে 8 দ্বারা কিন্তু ভাগ মিলে। তো তুমি এখানে m এর মান তুমি যেটাই বসাও আমাদের কিন্তু এখন যেই অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমাদের কি হবে, 8 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ মিলবে। তো তাহলে আমরা লিখে দিতে পারি যে, আমরা কি লিখতে পারি, তোমরা এটা নিজেরা লিখে নিবে যে n স্কয়ার থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 8 দ্বারা বিভাজ্য। জাস্ট প্রশ্ন থেকে তোমরা ধরে অতএব এখানে লিখে দিবে, তোমরা এটা নিজেরা লিখে নিবে, ঠিক আছে? আমার এখানে লেখার দরকার নেই। চলো দেখি আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা আছে এখানে, যে m ইকুয়াল টু 3 হলে প্রমাণ করো যে রুট n একটি অমূলক সংখ্যা। মানে এখানে m এর মান যদি আমরা 3 ধরি তাহলে কি কি করতে বলছে এখানে, রুট n একটি অমূলক সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করা যায়। তো এটা যদি আমরা করি গ নাম্বার দিয়ে, দেখো m এর মান, তো গ নাম্বারে আমাদের কি ছিল শর্তটা, n ইকুয়াল টু 2m। ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, যে m ইকুয়াল টু 3। ঠিক আছে, অতএব n ইকুয়াল টু 2m মাইনাস 1। তো আমাদের m এর মান কত, এখানে m এর মান হচ্ছে 3 মাইনাস 1, 2 3 6 আর মাইনাস 1 কত হয় এখানে 5। আমাদের কি বলছে এখানে, যে রুট n একটি অমূলক সংখ্যা। তাহলে রুট n কত হতে পারে, এখানে রুট n এর মান কিন্তু আমাদের কত বের হলো এখানে 5। তাহলে রুট n ইকুয়াল টু রুট 5, তার মানে রুট 5 একটি অমূলক সংখ্যা। এটা কিন্তু আমাদের দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, যেটা আমাদের 1 নাম্বার সৃজনশীলে কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, এবং আমাদের বেসিক কনসেপ্ট পার্ট 2 তো কিন্তু এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা চাইলে ওইটাও দেখতে পারো। আর এটা আমি গ নাম্বারের শুরুটা এমন জাস্ট আমরা রুট 5 পর্যন্ত বের করে তারপরে আমরা 1 নাম্বার সৃজনশীলে যেভাবে করেছি ঠিক সেম ভাবে তোমরা করে দিবে। এটাও তোমাদের কি থাকবে, কাজ থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে। তো আজকে যে 5টা টপ 5 সিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম, তো এটা দেখার আগে বা বোঝার আগে তোমরা অবশ্যই আমাদের বেসিক কনসেপ্ট ক্লাস পার্ট 1 থেকে 4 তৈরি দেখে নিবে, তাহলে কিন্তু তোমাদের এগুলো অনেক অনেক ইজি লাগবে। ঠিক আছে, অনেক সহজ লাগবে। আর বাস্তব সংখ্যা নিয়ে তোমরা যে ভয়টা পেতে, সেই ভয়টা আশা করি কেটে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই।